আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। অর্থনীতির প্রতি যে ভীতি তোমাদের আছে সেটা কাটানোর জন্য এবং অর্থনীতিকে সহজ ও সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য আমি সর্বদা তোমাদের পাশে আছি। আশা করছি তোমরা আমার প্রতিটি ক্লাসের মাধ্যমে উপকৃত হচ্ছ এবং তোমরাও আমার পাশে আছো। তো আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আলোচনা করব অর্থনীতি দশম অধ্যায়। তো অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়। তো ইতিমধ্যে আমি এই অধ্যায়ের অনেকগুলা ক্লাস করিয়েছি। তো আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যে এই অধ্যায়ের যে মেইন যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো গত ক্লাসে আমি তোমাদেরকে আমাদের সর্বদা যে পরীক্ষার যে কোয়েশ্চেনটি আসে এই অধ্যায় থেকে আমাদের একটি হয়তো বা থিওরিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, আর ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যদি আসে তাহলে আমাদের আসে ঘ নাম্বারে হয়তো বা থাকে দাম স্তর নির্ণয় করো এবং ঘ নাম্বারে থাকে অর্থের মূল্যের উপর প্রভাব। এই যে দাম স্তর আমরা নির্ণয় করি ফিশারের মুদ্রার যে সমীকরণের সাহায্যে আমরা দাম স্তর নির্ণয় করি, এই সমীকরণে যতগুলো চলক আছে যে কোনো একটি চলকের পরিবর্তন দেখিয়ে আমাদের ঘ নাম্বারে বলে যে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে। তো এখানে আমি কোয়েশ্চেনটা চেঞ্জ করি নাই। গত ক্লাসে আমি যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম সেই কোয়েশ্চেনটি আমি রেখেছি এই কারণে, যাতে করে গ এবং ঘ নাম্বারের মধ্যে যে একটা সামঞ্জস্যতা আছে সেটা সম্পর্কে তোমরা বুঝতে পারো। তো আমরা সিলেট বোর্ড 2016 সালের যে কোয়েশ্চেনটি গত ক্লাসে ঘ নাম্বারে করেছিলাম, অর্থাৎ দাম স্তর নির্ণয় করেছিলাম এবং 4 মার্কসের কোয়েশ্চেন, অর্থাৎ ঘ নাম্বারে ছিল বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়ে। তো এইখানে দেখো যে বিহিত মুদ্রার পরিমাণ বলতে এম এর মানের কথা বলেছে, যে এম এর মানটা যদি দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ 400 থেকে 800 হয়ে যায় তাহলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়বে। তো এখানে বিহিত মুদ্রার পরিমাণের কথা না বললে যদি বলতো যে বি প্রাইমের মান দ্বিগুণ হয়ে গেলে বা বি প্রাইমের মান 10 থেকে 20 হয়ে গেলে বা টি এর মান, এইভাবে যে কোনো একটি মান পরিবর্তনের কথাও কিন্তু আসতে পারে। শুধুমাত্র আমরা অর্থনীতি কোন সময় আমাদের কাছে কঠিন মনে হয় যখন আমরা সেটা বোঝার চেষ্টা করি না। আমরা শুধু স্যার পড়াচ্ছেন ম্যাডাম পড়াচ্ছেন ক্লাসে আমরা পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার যে আল্লাহ প্রদত্ত যে একটা ব্রেন আছে, আল্লাহ যে আমাদেরকে এত ভালো একটা ব্রেন দিয়েছেন সেটা যদি আমি কাজে না লাগাই তাহলে অর্থনীতি কখনোই বোঝা যাবে না। দেখো, আমরা শুধু একটা মান চেঞ্জ দিয়ে যদি আমরা শিখি, আমার মনে হয় যে কোনো মান পরিবর্তনের কথা যদি আসে আমরা পারবো। শুধুমাত্র মানটা আমরা চেঞ্জ করব, আমার বাকি যে রুলস গুলো আছে তা একই থাকবে। তো এইখানে আমি অবশ্যই তোমাদেরকে আমার ক্লাসের মাধ্যমে যে প্রত্যেকটা কোন মান কিভাবে চেঞ্জ হলে কি পরিবর্তন আসে সেগুলো আমি অবশ্যই আলোচনা করব। তো আজকে আমি যেটা পড়াবো যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে। তো সেই জায়গায় আমি বারবার বলি প্রভাব পড়া মানে হচ্ছে আমাকে আগেরটাও জানতে হবে পরেরটাও জানতে হবে। সাপোজ ধরো আমাদের পূজায় বন্ধ হয়েছে, তো আমি সবসময় তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বাস্তবের সাথে মিল রেখেই অর্থনীতিটা পড়ানোর চেষ্টা করি। যে পূজায় আমরা লং টাইম অফ পেয়েছি আমাদের কলেজ, ম্যাক্সিমাম 12-14 দিন। তো সেই ক্ষেত্রে পূজার পরে যদি ম্যাডাম ক্লাসে যায়, যাওয়ার পরে যদি কেউ একজন জিজ্ঞেস করে যে ম্যাডাম পূজার পরে তোমার কোনো একটা ফ্রেন্ডের নাম ধরে বললা যে ম্যাডাম তৃষার কেমন পরিবর্তন হয়েছে, তো তৃষার পূজার পরের পরিবর্তন জানতে হলে আমাকে, যদি ওজনের পরিবর্তনটা আমরা বলি, তো তৃষার পূজার পরে ওজনের কি পরিবর্তন হয়েছে সেটা জানতে হলে কি জানতে হবে আমার, আগে তৃষার ওজন কত ছিল এবং পূজার পরে তার ওজন কত হয়েছে এবং এর মধ্যে পরিবর্তনটা কতটুকু হয়েছে। তার মানে প্রভাবের কথা বা পরিবর্তন আমরা দেখাতে হলে আমাকে কি করতে হবে, আগেরটাও জানতে হবে পরেরটাও জানতে হবে। তো এই জায়গায় যেহেতু বলেছে যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে, তার মানে
বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হওয়ার আগে, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের উদ্দীপকে যে মানগুলো দেয়া ছিল সেটা দিয়ে যখন আমরা প্রথমে আমাকে বিএম বা অর্থের মূল্যটা জানতে হবে, তারপর আমাকে বের করতে হবে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে। তো এখন দেখো, তোমরা অনেকেই যে ভুলটা করো, আমি তোমাদেরকে বলেছি যে অর্থনীতির যে সহজ এবং সুন্দর টিপস এবং ট্রিক্স আছে সেগুলো তোমাদের সাথে আমি প্রতিনিয়ত শেয়ার করব। তো এইখানে দেখো, আমরা প্রতিনিয়ত যে ভুলটা করি, যার কারণে আমার 4 মার্কসের কোয়েশ্চেনটার মধ্যে আমি 2 পাই, যে আমরা মনে করি যে সময় বাঁচবে যদি আমি, যেহেতু ঘ নাম্বারে আমি অর্থের মূল্য বা দাম স্তর বের করেছি, তাহলে ঘ নাম্বারে এসে আমার ওইটা লেখার প্রয়োজন নাই। আমরা কি করি, গ থেকে পাই। অ্যাকচুয়ালি আমি আমার সাবজেক্টের কথা বলবো, আমি অন্যটার কথা আমি নাই বললাম, যে আমাদের অর্থনীতিতে গ থেকে পাই বলতে কোনো কথা নাই। তোমাকে অবশ্যই পুনরায় আবার ম্যাথটি করতে হবে, কেননা তোমাকে বুঝতে হবে যে এইখানে যেহেতু 4 মার্কস দেওয়া আছে, অবশ্যই আমাকে 1 পেজ লেখার জন্য 4 মার্কস দেয় নাই। 3 পেজ যদি আমি 3 মার্কসের জন্য যদি আমি 2 পেজ লিখি, অবশ্যই আমার 4 মার্কসের জন্য 3 পেজ লিখতেই হবে। এবং প্রত্যেকটা টাইম আমাদের কাউন্টেবল, আমি কতটুকু মার্কসের জন্য কতটুকু টাইম দিব সেটা আমরা অবশ্যই সবাই জানি। সেই ক্ষেত্রে আমরা ঘ নাম্বারটা আবার করব, অর্থাৎ প্রথমে যে উদ্দীপক দেয়া ছিল সেটা দিয়ে আমরা দাম স্তর বের করব, অর্থাৎ পি এর মান বের করব, তারপর অর্থের মূল্যটা বের করব। তো আমরা জানি অর্থের মূল্য বিএম ইকুয়াল টু 1/p, তাইলে আমরা কি বসাইলাম এখানে 1/50। তো 1/50 হলে যে মানটা বের হয় সেটা মেনলি 00 সামথিং 0.02। তো এই আমরা পেয়ে গেলাম অর্থের মূল্য, অর্থাৎ প্রথম যে মানটা দেয়া ছিল সেটা দিয়ে আমরা অর্থের মূল্যটা পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে আমাদের অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে। তো আমি আশা করব যে আমরা ম্যাথটা করার আগেই আমরা আনসারটা জানবো। কিভাবে আনসার জানবো টেকনিক্যালি বোঝার চেষ্টা করো। তো আমার স্টুডেন্ট ফারজানার উদ্দেশ্যে বলছি, সে সবসময় বলে যে ম্যাডাম আপনি ক্লাসে হাসেন না, আপনি রোবটের মতো ক্লাস করান। অ্যাকচুয়ালি এটা আমার নেচার, আমি পড়াশোনায় খুবই সিরিয়াস। ক্লাসে যখন তোমাদের ক্লাস নেই তখনও আমি যখন পড়াই তখন আমার সাথে কোনো সাউন্ড করা যায় না, ক্লাস কিপ সাইলেন্ট থাকতে হয়, এবং আমি খুব সিরিয়াস মুডেই পড়াই। আমি যে তোমাদের সাথে হাসি ঠাট্টা করি না সেটা কিন্তু না, কিন্তু ক্লাসের সময় আমি খুব সিরিয়াস থাকি। তো তারপরেও চেষ্টা করব, তুমি যেহেতু চেয়েছো যে ম্যাডাম একটু হাসবেন, এসে ক্লাস করাবেন বা বোঝা যাবে যে আমরা ক্লাসে একটু আনন্দ পাবো, তো সেই জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো এইখানে দেখো, আমরা প্রথমে কি করব, যে আমরা আনসার করব না, আনসারের আগেই আমরা আনসারটা কিভাবে জানতে পারবো। তো যদি বিহিত মুদ্রার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দেশে যদি অর্থের পরিমাণ বাড়ে, তাহলে কি হয়, দাম স্তর বেড়ে যায়। কারণ আমরা জানি অর্থের পরিমাণ যদি বাড়ে মানুষের হাতের ক্রয় ক্ষমতা বাড়ে, কিন্তু সেই পরিমাণ উৎপাদন না হলে দাম স্তর বেড়ে যায়। আর যদি দাম স্তর বেড়ে যায় তাহলে কি হয়, অর্থের মূল্য কমে যায়। তাইলে আমরা দেখো এখানে যে আমরা আগে কি দেখতে পাচ্ছি, যে আগে যে মানটা দেয়া ছিল সেটা দিয়ে দাম স্তর কত ছিল, 50 টাকা। তো ম্যাডাম কি বলছি, যে যদি বিহিত মুদ্রার পরিমাণ বাড়ে বা ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ বাড়ে তাহলে দাম স্তর বেড়ে যাবে। তাহলে দেখি তো আমরা আসলে আমার কথা এবং ম্যাথের সাথে এক আছে কিনা। তো আমরা যদি আগেই আনসার সম্পর্কে ধারণা করতে পারি যে আনসার কি হতে পারে, তাহলে কিন্তু আমাদের আনসারে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। তো চলো আমরা দেখি যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে আমাদের অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়বে। তো এই পর্যন্ত কিন্তু আমাদের ম্যাথ থাকবে, আমি আমার মুছে ফেলছি আমার জায়গা স্বল্পতার কারণে। তো আমরা কি বিএম এর মানটা আমাদের জানা আছে, আমরা কি পেয়েছিলাম, বিএম ইকুয়াল টু 0.02। এখন দেখো বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে আমাদের এম ইকুয়াল টু কত হবে, বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে এম
ইকুয়াল টু 400 ইন্টু 2 সমান সমান 800 হবে। সেই ক্ষেত্রে আবার আমরা কি করব, যে আমরা জানি, প্রথমে আমি তোমাদের দেখিয়েছি, এখন আমি টোটালিটা পুরোটা লিখলাম না, যে আমরা জানি ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণ, আমি সূত্রটাই সরাসরি বসিয়ে দিচ্ছি। এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল টু পিটি। এটা আমরা আরো শর্ট করেও লিখতে পারতাম। দেখো এখানে কি আছে, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম ইকুয়াল টু পিটি। যখন তুমি এটা এভাবে লিখবে সেটাও কিন্তু টিচার বুঝতে পারবে যে পি ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। আমি 2 লাইন যদি ঘ নাম্বারে যদি আমি 2 লাইন কমিয়েও দিই তাও তো কিন্তু কোনো সমস্যা নাই। তো এখানে দেখো এম এর মান আগে ছিল 400, এখন কত হয়েছে, 800 হয়েছে। 800 ইন্টু 20 প্লাস 200 ইন্টু 10 ভাগ হচ্ছে 200 সমান সমান 18,000, 8 দুগুণা 16,000, সরি 16,000 প্লাস হচ্ছে, আমি শর্টকাটে লিখে ফেলছি এখানে, যে দেখো 16,000 আর প্লাস হচ্ছে 2,000 সমান হচ্ছে 18,000 ইন্টু 200 সমান সমান 90। অতএব পি ইকুয়াল টু 90 টাকা। এখন যদি আমরা এই অর্থের মূল্য, এই বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হওয়ার হলে অর্থের মূল্য যদি আমরা দেখাই 1/p 1/90 সমান সমান 0.0111, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 0.01 প্রায়। তো এইখানে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি বিহিত মুদ্রার পরিমাণ বাড়ে সেই ক্ষেত্রে দাম স্তর বাড়বে, এবং দাম স্তর বাড়া মানেই অর্থের মূল্য কমে যাওয়া। এটা আমরা সবাই জানি। আমরা যখন কোনো কিছু কিনতে যাই, যদি আমরা দেখি যে দামটা বেশি, আমরা কি বলি, টাকার কোনো মূল্যই নাই। আগে আমরা 1,000 টাকা দিয়ে যা কিনতে পারতাম, দাম বাড়ার কারণে আমরা কিছুই পাচ্ছি না, তেমন কিছুই পাচ্ছি না। তাহলে কি, টাকার কোনো মূল্যই নাই। এই কথাটা যে আমরা বলি, সেই কথার সাথে মিল রেখে আমি বলবো বিহিত মুদ্রার পরিমাণ বাড়া মানে দেশে যদি টাকার পরিমাণ বাড়ে, জনগণের হাতের ক্রয় ক্ষমতা বাড়বে, সাথে সাথে সেই পরিমাণ উৎপাদন না হয় না বিদায় কি হয়ে যায়, দাম স্তর বেড়ে যায়। আর দাম স্তর বেড়ে যাওয়ার মানেই হচ্ছে অর্থের মূল্য কমে যাওয়া। তো আমরা আগে যে মানটা ছিল, সেই মান দিয়ে যে দাম স্তর ছিল সেটা ছিল 50 টাকা। যখন বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে, তখন দাম স্তর কত বের হয়েছে, দাম স্তর বের হয়েছে 90 টাকা। তো আগে আমার অর্থের মূল্য ছিল 0.02, এখন আমার অর্থের মূল্য হয়েছে 0.01। তার মানে কি, কমছে না বাড়ছে? আমরা যে কথাটা ম্যাডাম বলেছিলাম, কথার সাথে আমার ম্যাথটা মিলেছে, যে অর্থের মূল্য কমেছে। আমরা এখানে আরেকটা লাইন বাড়িয়ে লিখতে পারি যে এই ক্ষেত্রে অর্থের মূল্য কমে 0.02 মাইনাস 0.011 দিয়ে যে মানটা বের হয় সেটা লিখতে পারি। আবার আমরা এইভাবেও লিখতে পারি যে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে, অর্থাৎ এম এর মান 800 করা হলে অর্থের মূল্য কমে 0.01 হয়। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের কোয়েশ্চেন। তো আমি সব সময় বলবো যে আমরা, অর্থনীতি হচ্ছে বোঝার বিষয়, অর্থনীতি হচ্ছে অনুধাবনের বিষয়, অর্থনীতি মুখস্থের বিষয় না। আমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেন, এমন কোনো কোয়েশ্চেন নাই যেটার সাথে আমাদের বাস্তবের কোনো মিল নাই। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি প্রতিদিন যে টপিকসই পড়াই না কেন, আমি সেটাকে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখেই আলোচনা করি। তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে তোমাদের ভুল হওয়ার কোনো কথা না, এবং সেটা কঠিন মনে হওয়ারও কোনো কথা না। আমরা অর্থনীতিকে আনন্দের সাথে ভালোবেসে পড়বো, কঠিন মনে করে পড়লে কোনোদিনও অর্থনীতি শেখা হবে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমি পরের ক্লাসে আবার আরেকটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, যাতে করে আমরা যদি 3 থেকে 4টা ম্যাথ প্র্যাকটিস করি, অর্থাৎ আমরা যদি বিভিন্ন মান পরিবর্তনে আমাদের ঘ নাম্বারে কি পরিবর্তন হয় সেটা যদি আমরা জানি, তো আমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে।
এবং সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।